প্রিয় ভিউয়ার্স, যারা আমার কথা শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো মুড ডিসঅর্ডার। অর্থাৎ যেসব ব্যক্তি মুড ডিসঅর্ডারে ভুগছেন তাদের চিকিৎসার জন্য মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন, বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ এবং আমরা যাদেরকে মনোবিজ্ঞানী হিসেবে জানি, তাদের মধ্যে সাইকোথেরাপিস্ট, কাউন্সেলর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং থেরাপিস্ট হিসাবেও আমরা অনেকে নিজেদেরকে উপস্থাপন করি। তারা মূলত এই মুড ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের চিকিৎসার জন্য কী ধরনের কৌশল এবং কী ধরনের মেডিকেশন, বিশেষ করে সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা কী ধরনের সাইকিয়াট্রিক ড্রাগ দিয়ে থাকেন, সেই বিষয়ে আমরা একটু ধারণা নিই। আমরা যারা এই বিষয় সম্পর্কে একটু জানতে চাই, আমি আমার আলোচনায় বলার চেষ্টা করি এবং বলে থাকি, চিকিৎসা দেওয়া আমাদের কাজ নয়। আমরা যারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাই, চিকিৎসা মূলত তারাই দিবেন যারা এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ এবং যাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান আছেন এবং পেশাগতভাবে যারা আমাদের সমাজে স্বীকৃত, মূলত তারাই এই জায়গাটা সেবা প্রদান করে থাকেন। আমরা মূলত একটু ধারণা নিতে চাই যে এই সমস্ত সমস্যায় যারা ভোগেন তাদের চিকিৎসা জন্য তারা কী ধরনের কৌশল ব্যবহার করে থাকে, সে বিষয়ে একটু ধারণা নেওয়া। এতে আমাদের যে লাভ হবে তা হলো এই সমস্যা সম্পর্কে যে চিকিৎসার প্রয়োজন এবং এই সমস্যা উত্তরণের জন্য যে আধুনিক চিকিৎসা কৌশল আছে এবং ব্যক্তি সুস্থতার জন্য এই চিকিৎসা পদ্ধতি ইতিবাচক ভূমিকা রাখে, সে বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা হবে এবং আমরা যারা এই সমস্যায় নিজেরা ভুগছি কিংবা আমরা যদি কারো মধ্যে লক্ষ্য করি, তাদেরকে আমরা যেন উৎসাহিত করি এই চিকিৎসা সেবা প্রদান গ্রহণে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকে এই মানসিক স্বাস্থ্য সেবা যেন তারা নিজেরা উদ্বুদ্ধ হন, আগ্রহী হন এবং চিকিৎসা ব্যবস্থা যেন তারা গ্রহণ করেন, এই মানসিকতা সৃষ্টির লক্ষ্যেই মূলত আমি আমার এই বক্তব্যগুলো তুলে ধরি। তাহলে ভিউয়ার্স, চলুন একটু আমরা জেনে নিই যারা মুড ডিসঅর্ডারে ভোগেন তাদের জন্য কোন চিকিৎসা পদ্ধতিটা ভালো। আর এই বিষয় সম্পর্কে আলোচনা করতে যেয়ে আমি যেভাবে শুরু করতে চাই তা হলো, এর শিরোনাম হিসাবে আমি নির্ধারণ করেছি, হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর মুড ডিসঅর্ডার। এই শিরোনামের সাথে সাদৃশ্য রেখে আমি যেটুকু আজকে আলোচনা করার জন্য আমি বেছে নিয়েছি তা হলো, দ্য মোস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট ফর মুড ডিসঅর্ডার্স ইজ অফেন এ কম্বিনেশন অফ মেডিকেশন অ্যান্ড সাইকোথেরাপি। অর্থাৎ মুড ডিসঅর্ডারের রোগীদের জন্য মূলত ঔষধ এবং সাইকোথেরাপি দুটোরই প্রয়োজন হয়। Medications like antidepressants and mood stabilizers can help regulate neurotransmitter imbalance. অর্থাৎ নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্সের জন্য যিনি মনোরোগ বিশেষজ্ঞ আছেন, উনি এই মুড ডিসঅর্ডারের রোগীদের জন্য উনি এই মেডিকেশন প্রেসক্রাইব করে থাকেন। While
therapies like cognitive behavior therapy, আমরা যাকে সিবিটি বলি, and dialectical behavior therapy can individuals developing coping skills and manage symptoms. অর্থাৎ এই মুড ডিসঅর্ডারের আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য সাইকোথেরাপির ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি সবচেয়ে বেশি কার্যকরী হিসাবে এখানে বলা হয়েছে। অর্থাৎ ঔষধের পাশাপাশি এই সাইকোথেরাপিও এই মুড ডিসঅর্ডার ব্যক্তিদের জন্য প্রযোজ্য। তাহলে ভিউয়ার্স, আমরা আরেকটু সাইকোথেরাপির সম্পর্কে আলোচনা করি এটুকু সংক্ষিপ্ত পরিসরে। আমরা একটু ধারণা নেই চলেন যে যারা সাইকোথেরাপি প্রদান করেন তারা কী কী কৌশলগুলো অবলম্বন করে থাকেন। এই চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করছি, কিন্তু যিনি এই চিকিৎসা প্রদান করেন তিনি জানেন এই চিকিৎসা পদ্ধতি, এই সাইকোথেরাপি প্রয়োগ করতে গেলে রোগীর ক্ষেত্রে কিভাবে করতে হবে সে কৌশলগুলো ওনার জানা আছে। আমরা সে বিষয়গুলো সম্পর্কে তাদের মতো করে কখনো জানা সম্ভব হবে না। তারাই মূলত এই বিষয়ে পারদর্শী, দক্ষ এবং তারাই মূলত এই চিকিৎসা পদ্ধতিগুলো প্রদান করে থাকেন। আমরা তাদের সহযোগিতাই চাব আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে। তারপরেও আমরা একটু জেনে নিতেই পারি যে সাইকোথেরাপির ক্ষেত্রে কোন কোন অ্যাপ্রোচ বা আমরা সাইকোথেরাপিউটিক যে স্ট্র্যাটেজি আছে যেগুলো মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সাইকোথেরাপিস্টরা বা মানসিক স্বাস্থ্যকর্মীরা, সেটুকু আমরা একটু আমাদের বোঝার জন্য একটু আমরা আলোচনা করি চলেন। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি helps individuals identifying and change negative thought patterns. অর্থাৎ আমরা জানি যে যারা মানসিক সমস্যায় ভোগেন তাদের মূলত চিন্তার ধরনটা নেতিবাচক হয়ে যায়, অর্থাৎ তাদের চিন্তার ধরনটাই নেতিবাচক। এই ক্ষেত্রেই মূলত যিনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট ওনার কাজ হলো এই নেতিবাচক চিন্তার জায়গাটাই ব্যক্তির পরিবর্তন আনা এবং এই নেতিবাচক চিন্তার কারণ এবং এই নেতিবাচক চিন্তা উত্তরণের জন্য ব্যক্তির ক্ষেত্রে কি বিষয়গুলো বা কিভাবে তাকে ওই জায়গাটায় পৌঁছে দেওয়া যায় সেই কাজটি মূলত যিনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে কাজ করেন উনি ভূমিকা রেখে থাকেন। অ্যান্ড বিহেভিয়ার দ্যাট কন্ট্রিবিউট টু মুড ডিসঅর্ডার্স, এই মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ভূমিকাটাই হলো যে এই নেগেটিভ থট প্যাটার্নসটাকে ভেঙে সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষের মতো আমরা যারা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি তাদের চিন্তার মতো করে গড়ে দেওয়াই হলো এই সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপির লক্ষ্য। তাছাড়া ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি এক্ষেত্রে যা বলা হয় এ ফর্ম অফ সিবিটি, অর্থাৎ এটাও এক ধরনের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দ্যাট ফোকাসেস অন ইমোশনাল রেগুলেশন, আবেগের জায়গাটার ক্ষেত্রে যে পরিবর্তন বা যে তার যে স্বাভাবিকভাবে আবেগীয় জায়গাটা নিয়ন্ত্রণ করার যে কৌশল সেই জায়গাটায় ব্যক্তিকে পৌঁছে দেওয়ার যে দক্ষতা যোগ্যতা যে জ্ঞান দরকার সেই জায়গাগুলোই মূলত ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপিস্টরা ভূমিকা রাখেন বা ব্যক্তিকে সহযোগিতা করেন তার ইমোশনাল রেগুলেশনের জায়গাটা। অর্থাৎ
স্বাভাবিকভাবে যথাযথভাবে আবেগ প্রকাশ এবং আবেগের জায়গাটা কে ব্যক্তি যাতে তার নিজস্ব চিন্তা চেতনা কর্ম এবং ব্যক্তি জীবনে স্বাভাবিকভাবে ব্যক্তি যেন চলতে পারে, অর্থাৎ শুধু নেতিবাচক চিন্তার মধ্যে, শুধু নেতিবাচক ইমেজের মধ্যে ব্যক্তি সীমাবদ্ধ যাতে না থাকেন। আবেগের ক্ষেত্রে যে পরিবর্তন দরকার সেই জায়গাগুলোতে ডায়ালেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপির একটা ভূমিকা রয়েছে। ডিস্ট্রেস টলারেন্স, চাপ বা আমরা যে অস্বস্তিকর জায়গাটায় ব্যক্তি কীভাবে সহ্য ক্ষমতা বা সেখানে ব্যক্তি কীভাবে নিজেকে খাপ করেন, এই জায়গাগুলো অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল এবং আন্তর্ব্যক্তিক যে দক্ষতা, অর্থাৎ অন্যদের সাথে ব্যক্তি যাতে নিজেকে স্বাভাবিকভাবে সম্পর্কের জায়গাটা রক্ষা করতে পারেন, এই জায়গাগুলো ডায়ালেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপির মাধ্যমে ব্যক্তির মধ্যে এই দক্ষতা, এই যোগ্যতা, এই সক্ষমতাগুলো আনানোর জন্য কাজ করা হয় যারা ডায়ালেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপি নিয়ে কাজ করে। তাছাড়া ইন্টারপার্সোনাল থেরাপি focuses on improving relationships and social interactions. যারা ইন্টারপার্সোনাল থেরাপি নিয়ে কাজ করেন তারা যে জায়গাটায় মনোযোগ দেন এবং উন্নত করার চেষ্টা করেন সম্পর্কের জায়গাটা এবং সোশ্যাল ইন্টারেকশনস, সামাজিক সম্পর্কের জায়গা বা সামাজিক যে কথোপকথন, আন্তর্ব্যক্তিক সম্পর্ক, এই জায়গাগুলো উন্নত করার জন্য এই ইন্টারপার্সোনাল থেরাপি ভূমিকা রাখে, হুইচ ক্যান বি ইম্পর্টেন্ট ফর মুড ডিসঅর্ডার। এই মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ফ্যামিলি ফোকাসড থেরাপি, এই মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে ফ্যামিলি ফোকাস থেরাপিও ভূমিকা আছে এবং এই মুড ডিসঅর্ডারের ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে কখনো কখনো এই ফ্যামিলি ফোকাস থেরাপিও প্রয়োজন হয়। এবং এই ক্ষেত্রে যেই কাজটি করা হয় তা হলো ক্যান বি হেল্পফুল ফর ইন্ডিভিজুয়াল উইথ বাইপোলার ডিসঅর্ডার, অর্থাৎ যারা এই মুড ডিসঅর্ডারের রোগীদের মধ্যে যারা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ফ্যামিলি ফোকাস থেরাপি কার্যকর এবং তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে, অ্যাজ ইট ক্যান প্রোভাইড সাপোর্ট অ্যান্ড এডুকেশন ফর ফ্যামিলিজ। অর্থাৎ এই ফ্যামিলি ফোকাস থেরাপিস্ট মূলত এই বাইপোলার ডিসঅর্ডার কিংবা মুড ডিসঅর্ডারে যারা ভোগেন ওই সমস্ত ব্যক্তি ওই পরিবারের মানুষগুলোকে তারা প্রশিক্ষিত এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এই আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তাদের কার কী ভূমিকা এবং তারা কীভাবে এই জায়গাটা সহযোগিতা করতে পারে এবং পরিবার এবং আক্রান্ত ব্যক্তি তাদের সম্পর্কের জায়গা এবং এই ক্ষেত্রে এই পরিবারের সদস্যদের কী ভূমিকা রয়েছে সেই বিষয়গুলি মূলত এই ফ্যামিলি ফোকাস থেরাপির তুলে ধরে এবং পরিবারের প্রতিটা মানুষের তার অবস্থান, তার ভূমিকা, তার সহযোগিতা, তার কর্তব্য, এই বিষয়গুলো সম্পর্কে মূলত ফ্যামিলি থেরাপিস্টরা তুলে ধরার চেষ্টা করে এবং তারা সেভাবে পরিবার এবং ব্যক্তিকে সহযোগিতা করার চেষ্টা করে। এটুকু আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নিতে পারি যারা মুড ডিসঅর্ডারে ভোগেন তাদের জন্য যারা সাইকোথেরাপিস্ট তারা কীভাবে চেষ্টা করে থাকেন। আর যারা মনোরোগ বিশেষজ্ঞ, বিশেষ করে আমরা যাদেরকে সাইকিয়াট্রিস্ট হিসাবে জানি, তারা তো মূলত ঔষধ প্রদান করে থাকেন, তারা চিকিৎসা শনাক্ত করে থাকেন, ডায়াগনোসিস করেন এবং ব্যক্তির জন্য কী ধরনের ঔষধ, কী ধরনের চিকিৎসা কার্যকরী সেই বিষয়গুলো সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা মোদ্দা কথা এই সমস্ত মানসিক সমস্যায় যারা আমরা ভুগছি কিংবা আমাদের জানাশোনা যারা আছে তাদের চিকিৎসা করার জন্য, তাদের সুস্থতার জন্য আমরা মানসিক স্বাস্থ্যকর্মী, বিশেষ করে এই ক্ষেত্রে যারা ভূমিকা রাখছেন তাদের সহযোগিতা এটা আমরা চাবো। এটি আমাদের যেন আমরা এই কথাটা যেন আমরা মনে রাখি এবং আমরা বিষয়টা যেন অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করি। তাছাড়া আর কিছু বিষয় আমাদের একটু গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। আমরা যা বলতে পারি যে ইম্পর্টেন্ট কনসিডারেশনস।
এখানে যে বিষয়টা বলা হয়েছে যে খুব গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে তা হলো আর্লি ইন্টারভেনশন। মুড ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের যত দ্রুত চিকিৎসা আওতায় আনা যায় ততই তাদের সুস্থতা এবং তাদের জীবনের যে আরও যে জটিলতা, সেই জটিলতা থেকে তাদেরকে রক্ষা করা যায়, কিংবা জীবনের আরও যে ভয়াবহ ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলো থেকে ব্যক্তিকে আমরা অনেকাংশে রক্ষা করতে পারি এবং তার সুস্থতাকে আমরা নিশ্চিত করতে পারি। তাই এখানে এই বিষয়টি তারা বলতে চেয়েছেন যে গুরুত্বের সহিত আমাদের বিবেচনা করতে হবে আর্লি ইন্টারভেনশনের জায়গাটা, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যেন আমরা চিকিৎসা করতে পারি, চিকিৎসা করানোর জন্য আমরা সিদ্ধান্ত নিই। সিকিং ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ সিমটমস আর রিকগনাইজড, অর্থাৎ যখনই এই রোগের লক্ষণগুলো শনাক্ত হয়ে যাবে তখনই যেন আমরা চিকিৎসা নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিই, আমরা যেন এই ক্ষেত্রে যেন কালক্ষেপণ না করি। ইজ ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দ্য কন্ডিশন ফ্রম ওয়ার্সেনিং, অর্থাৎ আরও যাতে ক্ষতিকর না হয়, যাতে আরও তার জন্য ব্যক্তির জীবন যাতে আরও সংকটাপন্ন হয়ে না পড়ে, সেখান থেকে ব্যক্তিকে রক্ষা করার জন্য আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করব। তাছাড়া অ্যাডিয়ারেন্স টু ট্রিটমেন্ট, অর্থাৎ এই চিকিৎসার জায়গাটা এগিয়ে নিতে হবে আমাদের, এবং চিকিৎসার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। যিনি চিকিৎসা প্রদান করছেন তারপর আমাদের আস্থা রাখতে হবে এবং এই চিকিৎসা চালিয়ে যেতে হবে। এটাই মূলত এখানে বলতে চেয়েছেন। ফলোয়িং দ্য প্রেসক্রাইব ট্রিটমেন্ট প্ল্যান ইজ ক্রুশিয়াল, অর্থাৎ যিনি চিকিৎসার জন্য প্রেসক্রাইব করবেন এবং চিকিৎসা দিবেন উনি যেভাবে আমাদেরকে এই বিষয়গুলো অনুকরণ করতে বলবেন আমাদেরকে সেভাবে করতে হবে। ফর অ্যাচিভিং অ্যান্ড মেনটেনিং রিকভারি, অর্থাৎ আমরা যদি সুস্থতা চাই, আমরা যদি জায়গা থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের যিনি আমাদের চিকিৎসা প্রদান করছেন উনি আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছেন বা প্রেসক্রাইব করেছেন আমরা অবশ্যই আস্থার সহিত আমরা মেনে নেব এবং আমরা সেভাবে চলার চেষ্টা করব। সাপোর্ট সিস্টেম, মুড ডিসঅর্ডার রোগীদের ক্ষেত্রে সাপোর্ট দরকার হয়, তাদের সহযোগিতার দরকার হয়, সেক্ষেত্রেই এখানে তারা বলতে চেয়েছেন। হ্যাভিং এ স্ট্রং সাপোর্ট সিস্টেম অফ ফ্যামিলি, পরিবারের সহযোগিতাটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, বন্ধুদের অর সাপোর্ট গ্রুপস, যারা মুড ডিসঅর্ডারে ভোগেন তাদের কখনো কখনো এরকম সাপোর্ট গ্রুপসও আছে যারা একত্রিত বসে নিজেদের মধ্যে এই সমস্যা সমাধান এবং নিজেদের ভূমিকা উত্তরণে কী করা যায় সে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন। এরকম বিভিন্ন ধরনের কমিউনিটি বেসড সাপোর্ট গ্রুপ এই মুড ডিসঅর্ডারের রোগীদের ক্ষেত্রেও ফর্ম করা হয়ে থাকে। ক্যান বি বেনিফিশিয়াল ফর ইন্ডিভিজুয়াল উইথ মুড ডিসঅর্ডার্স, অর্থাৎ এই মুড ডিসঅর্ডার ব্যক্তিদের ক্ষেত্রে এই বিষয়গুলো বেশ সহায়ক এবং তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ইতিবাচক ভূমিকা রাখে, এবং আমরা এই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল রাখব, মনোযোগ দিব, এবং যিনি মুড ডিসঅর্ডারে ভোগেন তার চিকিৎসার ব্যাপারে অবশ্যই আমরা সচেতন হব এবং চিকিৎসা যাতে নিশ্চিত হয়, ব্যক্তি যেন যথাযথ চিকিৎসা পায় সেক্ষেত্রে আমরা ভূমিকা রাখব, এটুকু তারা বলতে চেয়েছেন। এবং মুড ডিসঅর্ডারের ব্যক্তিদের ক্ষেত্রে পরিবারের বন্ধুবান্ধব এবং সাপোর্ট গ্রুপ এদের যে সহযোগিতা দরকার হয় সেই জায়গাটা যদি কখনো আমরা মনে করি এই সহযোগিতা আমরা আমাদের প্রয়োজন, তাহলে আমরা সেই সহযোগিতাগুলো আমরা চাবো। এটুকুই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য বেছে নিয়েছি মুড ডিসঅর্ডারে যারা ভুগছেন। পরিশেষে এই কথাটুকুই বলবো, মুড ডিসঅর্ডারে যারা ভুগছেন তারা চিকিৎসা ক্ষেত্রে কাল বিলম্ব করবেন না, অর্থাৎ অবজ্ঞা করবেন না কিংবা দেরি করবেন না। এই সমস্যা যদি কারোর মধ্যে আমরা লক্ষ্য করি, এই ধরনের কোনো সিমটম যদি আমরা কারোর মধ্যে লক্ষ্য করি যে উনি মুড ডিসঅর্ডারে ভুগছেন, তাহলে আমরা যত দ্রুত সম্ভব আমরা চিকিৎসার সহযোগিতা নেব, এবং চিকিৎসার ক্ষেত্রে আমাদের যেটুকু আমাদের এই ব্যক্তির জন্য প্রয়োজন, যতটুকু আমাদের সহযোগিতা দরকার সে সবটুকু সহযোগিতায় আমরা চাবো এবং সে সহযোগিতা আমরা পাওয়ার জন্য আমরা ভূমিকা রাখব। আপনারা ভালো থাকবেন।
আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সবাইকে ধন্যবাদ।